পরমাণুর গঠন কেমন ছিল এটা নিয়ে মানুষের মনে যে প্রশ্ন এসেছে তা মানুষকে বারবার তাড়া করে বেরিয়েছে। প্রথম প্রথম মানুষের আইডিয়া ছিল যে পদার্থের, বিশেষ করে মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণাই হলো পরমাণু, যা অবিভাজ্য। তারপরে দ্রুত এটা দেখা গেল যে পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে। তা এটা কিভাবে থাকে, এই নিয়ে একটা তখন প্রশ্ন মানুষের মধ্যে উঠল। তো প্রথমে আমি বলি যে হাইড্রোজেন স্পেকট্রাম ব্যাপারটা কি। যখন ইলেকট্রিক ডিসচার্জ হাইড্রোজেন ভর্তি টিউবের মধ্যে দিয়ে পাস করানো হলো লো প্রেসারে, তখন দেখা গেল যে বেশ কিছু লাইট, বেশ কিছু ভিজিবল রেঞ্জে লাইট পাওয়া যাচ্ছে। শুধু ভিজিবল রেঞ্জে না, তার সাথে ইনফ্রারেড রেঞ্জ এবং আল্ট্রাভায়োলেট রেঞ্জেরও রেডিয়েশন পাওয়া যাচ্ছে, যেগুলোকে মূলত এমিশন স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম বলে বলা হয়। কারণ সেটা যেহেতু এমিট করছে হাইড্রোজেন অ্যাটমসরা, এমিট করার পরে সেটাকে যখন ইনস্ট্রুমেন্টে যখন স্টাডি করা হয়, অ্যানালিসিস করা হয়, সেই এমিশনটাকে নিয়ে স্টাডি করা হয়, তাই ওটা এমিশন স্পেকট্রা। প্রথমে যে ভিজিবল রেঞ্জের যে এমিশন স্পেকট্রা, সেটা নিয়ে বামার বলে একজন সায়েন্টিস্ট, উনি 1885 সালে সেই ভিজিবল রেঞ্জের এমিশনগুলো স্টাডি করেন এবং তা থেকে উনি একটা জেনারেল রুল দেন। তার সূত্রটা এরকম: ল্যামডা ইকুয়ালস টু কে ইন্টু এন স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস 4। এটা 1885 সালে দেওয়া। এটা শুধুমাত্র ভিজিবল রেঞ্জের যে এমিশন স্পেকট্রামটা এসেছিল তাকে স্টাডি করেই বামার দিয়েছিলেন। তা যখনই বামার এই ফর্মুলাটা দিলেন, তখন রিডবার্গ, সুইডিশ ফিজিসিস্ট রিডবার্গ, উনি ওনার বামারের ফর্মুলাটা স্টাডি করে উনি আরও একটা জেনারেল এক্সপ্রেশন দিলেন, যাতে সমস্তটা ভিজিবল, আলট্রাভায়োলেট, ইনফ্রারেড, সমস্ত রিজিয়ানের যে এমিশনসগুলো তাদের স্পেকট্রাল অ্যানালিসিসটা, সেই সম্পর্কিত যে রিলেশনটা, সেটা উনি প্রকাশ করলেন রিডবার্গ ফর্মুলাতে। তার ফর্মুলাটা এরকম: নিউ বার মানে ওয়েভ নাম্বার, ইকুয়ালস টু 1 বাই ল্যামডা ইকুয়ালস টু a মাইনাস r বাই n প্লাস আলফা তার হোল স্কোয়ার। এখানে r কে বলা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। তাহলে এটা গেল রিডবার্গ ফর্মুলা। এই যে ফর্মুলাগুলো এসছে, এগুলো কিন্তু রাদারফোর্ডের মডেল বা বোরের মডেলের বহু আগে। তখন সায়েন্টিস্টদের কাছে কিন্তু অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে ক্লিয়ার কাট কোনো আইডিয়া ছিল না। তারা জাস্ট হাইড্রোজেনের স্পেকট্রাগুলোকে মেলানোর জন্য, তাদেরকে অ্যানালিসিস করার জন্য, সেই অবজারভেশনের সাথে থিওরিটাকে মেলানোর জন্য তারা এরকম খানিকটা এম্পেরিক্যাল রিলেশনশিপ প্রকাশ করেছিলেন। তা আমরা যে নিচু ক্লাসে বামারের ফর্মুলা পড়েছি, তা কিন্তু মূলত এরকম ছিল: নিউ বার ইকুয়ালস টু 1 বাই ল্যামডা ইকুয়ালস টু r টু স্কোয়ার মাইনাস 1 বাই n স্কোয়ার হাইড্রোজেনের ক্ষেত্রে। তো এই ফর্মুলা আর এই ফর্মুলা দুটো কি একই নাকি আলাদা? আসলে এই ফর্মুলা থেকে এই ফর্মুলাটা আসা যাবে। আমরা যদি প্রথমের ইকুয়েশনটাকে উল্টে লিখি, 1 বাই ল্যামডা ইকুয়ালস টু n স্কোয়ার মাইনাস 4 বাই কে n স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই কে মাইনাস 4 বাই কে n স্কোয়ার। এটাকে 4 বাই কে ইন্টু 2 স্কোয়ার লিখলাম, মাইনাস 4 বাই কে ইকুয়ালস টু, এখানে n স্কোয়ার ছিল, ইকুয়ালস টু 4 বাই কে কমন নিলাম, তো 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই n স্কোয়ার। তাহলে আমরা এই 4 বাই কেটাকে আমরা r লিখতে পারি, তাহলে r 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই n স্কোয়ার। তা আমাদের যে ফ্যামিলিয়ার যে বামার ইকুয়েশন, আমরা যার সাথে পরিচিত, সেই ইকুয়েশনে কিন্তু চলে আসলো। এটাই কিন্তু বামারের প্রথম ফর্মুলা, তার থেকে আমরা ডিরাইভ করে এটাতে আসতে পারি। ব্যাপার দুটো একই, কিন্তু এটাই অরিজিনাল ফর্মুলা। এটাকে বলা হয় কাইজার, KAYACR, কাইজার। এটা একটা কনস্ট্যান্ট, এর মান এখানে দেখলাম যে 4 বাই কে ইকুয়ালস টু r, রিডবার্গ কনস্ট্যান্ট হলো। এটা খুব দ্রুত উপলব্ধি করা গেল যে বামারের যেরকম এরকম ফর্মুলাতে প্রকাশ করা যাচ্ছে, ঠিক অন্যান্য সিরিজের যে ফর্মুলাগুলো আছে, অর্থাৎ লিম্যান সিরিজ, প্যাশন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফুন সিরিজ, তাদের ক্ষেত্রেও সিমিলার টাইপ অফ ইকুয়েশন দিয়ে প্রকাশ করা যাবে। তাই একটা জেনারেল এক্সপ্রেশন লেখা হলো 1 বাই ল্যামডা ইকুয়ালস টু r 1 বাই m স্কোয়ার মাইনাস 1 বাই n স্কোয়ার। এটা একটা জেনারেল এক্সপ্রেশন, এটা দিয়ে সমস্ত সিরিজের এক্সপ্রেশনকে প্রকাশ করা গেল। লিম্যানের ক্ষেত্রে এটা 1 হবে, বামারের ক্ষেত্রে এটা 2, প্যাশনের ক্ষেত্রে এটা 3, ব্র্যাকেটের ক্ষেত্রে 4, ফুনের ক্ষেত্রে 5। এরপরে রিটস কম্বিনেশন প্রিন্সিপাল এসছে 1908 সালে। তা রিটস কম্বিনেশন প্রিন্সিপালটাও যে কোনো রেফারেন্স বুকে তোমরা পেয়ে যাবে। তা এই স্পেকট্রাল অ্যানালিসিসগুলোকে এক্সপ্লেন করতে বা অ্যাটমিক স্ট্রাকচারে
প্রথমে থমসনের প্লাম পুডিং মডেল এসেছিল, তারপরে তার কিছু লিমিটেশন ছিল, সেটাকে ওভারকাম করতে রাদারফোর্ড আসলো। রাদারফোর্ডের কিছু লিমিটেশন ছিল, সেটা রাদারফোর্ডের থিওরিটা এসেছে 1911 সাল নাগাদ। তারপরে তার ঠিক 2 বছরের মাথায় নিলস বোরের অ্যাটমিক মডেল এসেছে রাদারফোর্ডের লিমিটেশনকে দূর করতে। তো এগুলো তোমরা যে কোনো নিচু ক্লাসেই তোমরা পড়ে এসছো এবং যে কোনো রেফারেন্স বুকে এর প্রচুর এর সম্পর্কে লেখা দেখতে পাবে। বোরের যে ইকুয়েশনস গুলো ছিল, এনার্জি এক্সপ্রেশন বা যে আয়নাইজেশন পোটেনশিয়াল বা রেডিয়াস, ভেলোসিটি, ইলেকট্রনের ভেলোসিটি, সেই সম্পর্কিত যে রিলেশনগুলো, এক্সপ্রেশনগুলো, সেগুলো তোমরা যে কোনো রেফারেন্স বই পেয়ে যাবে এবং তোমরা নিচু ক্লাসেও সেগুলো পড়েছো। তাই আমি সেগুলো নিয়ে ডিসকাস করছি না আজকে। বোরের যখন অ্যাটমিক মডেল তৈরি হলো, তখন লাইন স্পেকট্রামকে খুব ভালো করে ব্যাখ্যা করা গেল, বিশেষ করে হাইড্রোজেনের লাইন স্পেকট্রামগুলোকে। তা সেখানে একটা অসুবিধা আসছিল, দেখা যাচ্ছিল যে লাইন স্পেকট্রামগুলো আসছে তার সাথে তার গায়ে গায়ে কিছু উইক লাইনস আসছে, খুব লো ইন্টেন্সিটির কিছু লাইন আসছে। এই লাইনগুলো কেন আসছিল সেটা কিন্তু সে সময় খুব একটা পরিষ্কার ছিল না। এটা মূলত যেটা সন্দেহ হলো আর কি, এটা মূলত এসছে আইসোটোপের জন্য। তো এনার্জির যে এক্সপ্রেশন বা আমাদের যে ওয়েভ নাম্বারের যে এক্সপ্রেশন, আমরা যদি এনার্জি এক্সপ্রেশন বা ফ্রিকোয়েন্সি বা ওয়েভ নাম্বার এক্সপ্রেশন ফলো করি বোরের তত্ত্ব অনুযায়ী, তাহলে দেখতে পাবো যে r(z²) 1/n1² - 1/n2²। এখানে n1 হচ্ছে লোয়ার অরবিট, অর্থাৎ যে অরবিটে ইলেকট্রনটা আসছে এখানে হায়ার অরবিট থেকে আসছে। n2 মানে হাই, n1 লো। যেমন 3 থেকে 2 আসলে n1 এর মানটা এখানটায় 2, n2 এর মানটা 3। তো এখানে কিন্তু শুধুমাত্র r এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা কিন্তু m, অর্থাৎ মাস অফ ইলেকট্রন। তা আইসোটোপ অর্থাৎ যে অ্যাটমের যে মাস, যেটা অ্যাটমিক মাস, যেটা তার উপর তো আর তো নির্ভর করছিল না। তাহলে আইসোটোপের ক্ষেত্রে কেন হাই ইন্টেন্স লাইনের সাথে কিছু উইক দুর্বল লাইনস আসবে গায়ে গায়ে লাগানো? তা নিশ্চয়ই মাসের উপর, নিউক্লিয়ার মাসের উপরে ফ্রিকোয়েন্সি তথা এনার্জিটা নির্ভর করছে। তা কিভাবে নির্ভর করছে সেটা এবার আমরা দেখব। বোরের তত্ত্ব অনুযায়ী যে ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন গুলো বইয়ের মধ্যে তোমরা দেখতে পাবে, রেফারেন্স বই খুললেই বিভিন্ন ডিরাইভেশন গুলো করা আছে, তাতে কিন্তু ধরে নেওয়া হয়েছে যে নিউক্লিয়াসটা রেস্টে আছে, অর্থাৎ সেটা একদম স্থিতিশীল এবং তার চারিদিকে ইলেকট্রনটা ঘুরছে। হ্যাঁ, ইলেকট্রনের তুলনায় নিউক্লিয়াসের মাস অনেকটাই বেশি, কিন্তু এই একদম নিউক্লিয়াস কিন্তু রেস্টে থাকবে না, স্থিতিশীল অবস্থায় থাকবে না। স্থিতিশীল অবস্থায় থাকতো সেটা তখনই সম্ভব হতো যদি নিউক্লিয়াসের মাসটা ইনফাইনাইট হতো, কিন্তু নিউক্লিয়াসের মাস তো ফাইনাইট। তাহলে আমরা বলতে পারি যে নিউক্লিয়াস আর নট অ্যাট রেস্ট বাট দে রিভলভিং অলসো। অর্থাৎ ইলেকট্রন যেমন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, নিউক্লিয়াসও কোনো একটা পয়েন্টের চারিদিকে ঘুরছে, সে কিন্তু স্থিতিশীল নয়, সে রেস্টে নেই, সে স্থির নেই। এই যে যেমন করে এটা নিউক্লিয়াস জেডি, ইলেকট্রন তার চারিদিকে ঘুরছে, এই নিউক্লিয়াসটাও কিন্তু একটা পয়েন্টের চারিদিকে ঘুরছে। অর্থাৎ নিউক্লিয়াসটা স্থির নয়, সে একটা পয়েন্টকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরছে, আবার ইলেকট্রনটা সেই নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে। তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্স যদি a হয়, আর ওই পয়েন্টটা থেকে ইলেকট্রনের দূরত্ব যদি a1 হয়, আর জেডি আর ওই পয়েন্টের মধ্যে দূরত্ব যদি a2 হয়, আমরা বলতেই পারি a = a1 + a2। এখন ভরবেগের সংরক্ষণের সূত্র অনুযায়ী এটাকে যদি আমরা ক্যাপিটাল এম দিয়ে বলি এটাকে মাসকে, আর এটাকে যদি স্মল এম দিয়ে বলি ইলেকট্রনের মাসকে, তাহলে আমরা লিখতে পারি ma2 = ma1। অতএব a2 = ma1/m = m/m। এখানে আমরা লিখতে পারি a - a2। তাহলে m/m a/m a2। তাহলে a2টাকে এদিকে নিয়ে আসলাম, 1 + m/m a। অতএব a2 = m/m + m into a। Similarly, a1 = m/m + m into a। এই দুটো a1 আর a2 ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন এর যদি ট্যানজেনশিয়াল ভেলোসিটি যদি u হয় আর এর যদি ট্যানজেনশিয়াল ভেলোসিটি u1 হয়, তাহলে আমরা লিখতে পারি যে টোটাল পোটেনশিয়াল, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম
angular momentum total equals to m u a1 plus m u1 a2। এখন a1 আর a2 এর ভ্যালু যদি পুট করে দিই তাহলে m u a1 এর জায়গায় লিখলাম m a বাই m প্লাস m m u1 এদিকে m a বাই m প্লাস m। তাহলে এখান থেকে কমন কি আসবে m m বাই m প্লাস m a এখানে আসবে u প্লাস u1। এইটাকেই বলা হচ্ছে রিডিউসড মাস। তাহলে আমরা এটা লিখতে পারি মিউ এ ইউ প্লাস u1। এই মিউটা হচ্ছে রিডিউসড মাস। এই রিডিউসড মাস কনসেপশনটা এই জন্যই আসলো যে এখানটায় কিন্তু নিউক্লিয়াসটা স্থির না, নিউক্লিয়াস এবং ইলেকট্রন দুজনেই একজন কমন সেন্টারকে ঘিরে ঘুরে চলেছে। তাহলে আমাদের যে এক্সপ্রেশন ছিল এটা, তাতে রিডবার্গ কনস্ট্যান্ট কিন্তু এরকম হবে 2 পাই স্কোয়ার m e টু দি পাওয়ার 4 বাই c h এর h কিউব। এটা সিজিএস মেথডে। তো এখানে m আমরা ইলেকট্রনের মাস বসিয়েছিলাম, তখন আমরা ধরে নিয়েছিলাম যে নিউক্লিয়াসটা স্থির, কিন্তু নিউক্লিয়াস তো স্থির না। তাহলে m এর জায়গায় আমরা কি করব, m এর জায়গায় আমরা কিন্তু তাহলে অ্যাকচুয়ালি r এর কারেক্টেড ভ্যালুটা হবে, আমি এটাকে এইভাবে লিখছি 2 পাই স্কোয়ার m এর জায়গায় মিউ বসালাম e টু দি পাওয়ার 4 c h এর কিউব। তাহলে 2 পাই স্কোয়ার m e টু দি পাওয়ার 4 c h এর কিউব। মিউ মানে তো ক্যাপিটাল এমটা ছিল, ক্যাপিটাল এম m প্লাস m। অর্থাৎ আমরা লিখতে পারি আমাদের যে আগের যে r এর ভ্যালুটা ছিল r ইন্টু m বাই m প্লাস m। তাহলে কারেক্টেড ভ্যালুটা যে আর্লিয়ার যে ভ্যালুটা ছিল, এটা বোরের যখন এনার্জি এক্সপ্রেশন আমরা করেছি তখন এসেছিল, তার সাথে যদি আমরা এই ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা আর এর কারেক্টেড ভ্যালু পাবো। এবং এই কারেক্টেড ভ্যালুটা কেন আসলো, কেন দরকার পড়লো, কারণ আমাদের ওই ওই আইসোটোপিক যে আইডেন্টিফিকেশন সেটার জন্য আসলো। অর্থাৎ ওই যে ইন্টেন্স লাইনের সাথে যে উইক লাইন পাওয়া যাচ্ছিল সেটা কিন্তু এবার এখান থেকে ব্যাখ্যা করা যাবে, কারণ এই যে এখানে নিউক্লিয়াসের মাসের উপর ডিপেন্ড হয়ে গেল, নট অনলি ডিপেন্ডেন্ট অন এম, অর্থাৎ স্মল এম এর ইলেকট্রনের যে মাস ছিল তার উপরই শুধু ডিপেন্ড করছে না আর এর ভ্যালুটা, ক্যাপিটাল এম এর উপর ডিপেন্ড করছে, অর্থাৎ নিউক্লিয়াসের মাসের উপর ডিপেন্ড করছে। এবার হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়, সাধারণ হাইড্রোজেনের মাস একরকম, ডিউটেরিয়ামের মাস আর এক রকমের। তাহলে এম ভ্যালু দুটো আলাদা, তাহলে এম ভ্যালু আলাদা হলে দুই ক্ষেত্রে আর এর মানটা আলাদা হবে, আর এর মান যদি আলাদা হয় এখানে ফ্রিকোয়েন্সি আলাদা আসবে। তাই সাধারণ হাইড্রোজেনের ক্ষেত্রে যে ওয়েভ নাম্বারে আমাদের স্পেকট্রাল লাইন আসবে, ডিউটেরিয়ামের ক্ষেত্রে কিন্তু সেই স্পেকট্রাল ওয়েভ নাম্বারে আসবে না, তার কাছাকাছি কোনো নাম্বারে আসবে, কারণ তার ক্ষেত্রে আর এর মানটা ডিফারেন্ট। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের স্পেকট্রাল স্টাডিটাকে কমপ্লিট করা গেল এই রিডিউসড মাসের এক্সপ্রেশনটা বসিয়ে, আর এর ভ্যালুর মধ্যে বসিয়ে। এটা আমাদের একদম নতুন কনসেপ্ট, এটা কিন্তু আগে জানা ছিল না যে নিউক্লিয়াস, আমরা এতদিন জেনে আসছি যে নিউক্লিয়াস স্থির এবং তার চারিদিকে ইলেকট্রন ঘোরে, কিন্তু না, নিউক্লিয়াস স্থির না। নিউক্লিয়াস এবং ইলেকট্রন উভয়ই একজন কমন পয়েন্টকে কেন্দ্র করে তার চারিদিকে ঘোরে। ইলেকট্রন তার সাথে সাথে নিউক্লিয়াসের চারিদিকেও ঘুরছে, কিন্তু নিউক্লিয়াসটা স্থির না, সে একটা পয়েন্টকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরছে, তার জন্য রিডিউসড মাস এক্সপ্রেশনটা এসছে। এবার আমরা পড়বো ড্রব্যাকস অফ বোর মডেল। তার বোর মডেলের যে ড্রব্যাক ছিল সেগুলো সংখ্যা অনেক, সেটা আমরা নিজ ক্লাসেও পড়ে এসেছি। যেমন মূল যে ব্যাপারটা ছিল যে বোরের তত্ত্ব ক্লাসিক্যাল এবং কোয়ান্টাম মেকানিক্স দুটোকে নিয়েই গঠিত হয়েছে, কিন্তু কোনো মডেলই এরকম হয় না যে পুরোপুরি সেটা দুটো ক্লাসিক্যাল এবং কোয়ান্টাম মেকানিক্যাল মডেল দুটোকে একসাথে নিয়ে তৈরি করা হয়েছে। তা বোরের মডেলে কিন্তু এটা হয়েছে, কিছুটা ক্লাসিক্যাল কনসেপ্ট নেওয়া হয়েছে, এখানে ইলেকট্রনকে পার্টিকেল হিসেবে ধরা হয়েছে, আবার তার মধ্যে কিছু কোয়ান্টাম হাইপোথিসিসকে অ্যাপ্লাই করা হয়েছে, যেটা কিছুটা এগেনস্টে ছিল, আমাদের যে সনাতন যে বলবিদ্যা বা কোয়ান্টাম বলবিদ্যা তার এগেনস্টে ছিল। আরো যেটা সেকেন্ড ফ্যাক্টর, হাইসেনবার্গের আনসার্টেনিটি নীতিকে এটা সাপোর্ট করে না। তা হাইসেনবার্গ তো অনেকদিন পরে এসেছিলেন 1927 সালে, তা সেটা পরে আসার পর সেগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে, আরো এরকম আরো লিমিটেশন আছে। কিন্তু আমি এখানে যে মূলত যে ব্যাপারটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বোরের মডেলটা যখন তৈরি হয়েছিল তখন হাইড্রোজেন অ্যাটমের লাইন স্পেকট্রাম গুলো তো সহজেই ব্যাখ্যা করা যাচ্ছিল, কিন্তু তারপরে যে হাইপার যে রেজলিউশনের যে স্পেকট্রোস্কোপিক যে ইনস্ট্রুমেন্টগুলো তৈরি হলো, সেই হাই রিজলভিং পাওয়ারের যে ইনস্ট্রুমেন্ট
তা দিয়ে কিন্তু দেখা যাচ্ছিল যে লাইন স্পেকট্রামগুলো আসলে আরো কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম লাইনের সমন্বয়ে গঠিত, যাদেরকে বলা হচ্ছে ফাইন স্পেকট্রাম। তাই এই যে ফাইন স্পেকট্রাম অর্থাৎ প্রতিটা লাইন, যে প্রতিটা যে স্পেকট্রাল লাইন ছিল সেইগুলো আবার সূক্ষ্ম সূক্ষ্ম লাইনের সমন্বয়ে গঠিত, সেই ফাইন স্পেকট্রামটাকে কিন্তু বোর তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল না। তাই সমারফিল্ড বলে একজন সায়েন্টিস্ট, উনি এগিয়ে আসলেন। উনি 1915 সাল নাগাদ আর একটা নতুন তত্ত্ব দিলেন এই অ্যাটমিক স্ট্রাকচারকে ডেসক্রাইব করার জন্য। যেমন বোরের মত অনুযায়ী যে স্পেকট্রাগুলো আসা উচিত ছিল, অর্থাৎ লাইন স্পেকট্রাগুলো, সেটা প্রথমটা এইচ আলফা হাইড্রোজেনের ক্ষেত্রে, তারপরেরটা এইচ বিটা, তারপরেরটা এইচ গামা, তারপরেরটা এইচ ডেল্টা, এইভাবে ধীরে 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 আরো এরকম অনেক লাইন আসবে। তো এই এক একটাকে বলা হচ্ছে লাইন স্পেকট্রাম, স্পেকট্রাল লাইন। তা যখন হায়ার রেজলিউশনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হলো, তখন দেখা গেল এই যে এইচ আলফা তো n=3 থেকে, অর্থাৎ থার্ড অরবিট থেকে সেকেন্ড অরবিটে যাওয়ার জন্য একটা লাইন তৈরি হয়েছে। তাহলে সেকেন্ড অরবিট থেকে থার্ড অরবিট থেকে সেকেন্ড অরবিটে গেলে পরে একটাই লাইন পাওয়ার কথা, কারণ সেখানে এনার্জি গ্যাপ আছে একটাই। কিন্তু দেখা যাচ্ছে যে এটা একটা ডাবলেট হচ্ছে, অর্থাৎ এই লাইনটা দুটো লাইনের সমন্বয়ে গঠিত। এইভাবে এইচ বিটাও আবার কিছু লাইনের সমন্বয়ে গঠিত। তাহলে যখন হায়ার রেজলিউশনে দেখা গেল, তখন দেখা যাচ্ছে যে এইচ আলফা যে লাইনটা ছিল, সেই লাইনটা দুটো স্পেকট্রাল লাইনের সমন্বয়ে গঠিত। এইগুলোকে বলা হচ্ছে ফাইন স্পেকট্রাম বা ফাইন স্ট্রাকচার। এটাও হবে দুটো, এখানে আরো আসবে, দুটো নাও হতে পারে, সেখানে আরো বেশি হবে, গামাতে আরো বেশি হবে। এইভাবে প্রতিটা লাইন সেভারাল লাইনসে ভেঙে যাচ্ছে যখন হায়ার রেজলিউশনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হলো। এই জিনিসটা কিন্তু বোরের তত্ত্ব ব্যাখ্যা করতে পারছিল না, সেই জন্যই 1915 সালে সমারফিল্ড এগিয়ে আসলেন। তো সমারফিল্ড থিওরিতেই প্রথমেই যেটা কথা বলা হচ্ছে উনি বললেন আর কি, সেটা হচ্ছে ইলিপ্টিক পাথ। প্রথমে উনি ইলিপ্টিক পাথের একটা উপবৃত্তাকার কক্ষপথের কিন্তু ধারণা দিলেন। কিরকম ব্যাপারটা? বোরের তত্ত্বতে কিন্তু বলা হয়েছিল যে ইলেকট্রনস আর রিভলভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন এ সার্কুলার অরবিট, কিন্তু সমারফিল্ড বললেন যে সেই অরবিটগুলো মূলত ইলিপ্টিক্যাল, অর্থাৎ উপবৃত্তাকার। তার মধ্যে দু একটা স্পেশাল কেসে সার্কুলার অরবিট হতে পারে, দু একটা ঠিক না, একটাই সার্কুলার অরবিট হতে পারে, কিন্তু বাদবাকি যে অরবিটগুলো থাকবে সেগুলো সব ইলিপ্টিক্যাল। তাদের যদিও উৎকেন্দ্রতাগুলো কিন্তু সব আলাদা আলাদা হবে। তাহলে ওনার ফার্স্ট যে বক্তব্য সেটা হচ্ছে ইলিপ্টিক্যাল পাথ। নাম্বার 2, কোয়ান্টাম রেস্ট্রিকশন। বোরের যে মডেল ছিল তাতে নিউক্লিয়াস ছিল মাঝখানে এবং সার্কুলার অরবিটে ইলেকট্রন ঘুরছিল। তাহলে প্রতি মুহূর্তে কিন্তু ডিস্ট্যান্স, যেটা নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে ডিস্ট্যান্স অর্থাৎ আর, সেই ভ্যালুটা কিন্তু ফিক্সড, কারণ সব জায়গাতেই এই ডিস্ট্যান্সটা আরই হবে, যেহেতু সার্কুলার অরবিট, এটা বোরের ক্ষেত্রে। তাহলে কে চেঞ্জ করবে হচ্ছে ফাই, অর্থাৎ এই যে ও অ্যাঙ্গেল বরাবর ঘুরবে, ইলেকট্রনটা ঘুরতে ঘুরতে যে এখানটায় আসলো, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল। আবার ঘুরতে ঘুরতে এই জায়গাতে গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা আবার চেঞ্জ করে আলাদা হলো, তাহলে কে ভ্যারি করছে? শুধুমাত্র ফাই ভ্যারি করছে, আর কিন্তু এখানে কনস্ট্যান্ট। তাই বোর একটাই কোয়ান্টাম কন্ডিশনকে ব্যবহার করেছিল, সেটা কি? সেটা হচ্ছে ইন্টিগ্রেশন পি ফাই ডি ফাই ইকুয়ালস টু এনএইচ। পি ফাইটা কি? পি ফাই হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, ডি ফাই স্মল চেঞ্জ করছে, তাহলে এটা আমরা ইন্টিগ্রেশন করলাম টোটাল সার্কুলার অরবিটটাকে নিয়ে। এন মানে কি? এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর এইচ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তাহলে উনি একটাই কিন্তু এখানে কোয়ান্টাম নাম্বার নিয়ে আসলেন, যেহেতু ভ্যারিয়েবল ছিল এখানটায় একটাই, ফাই শুধু ভ্যারি করে যাচ্ছে, তাই উনি একটাই রেস্ট্রিকশন নিয়ে, একটাই ভ্যারিয়েবল নিয়ে আসলেন, সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এবং সেটা ভ্যারি করতো, কারণ অরবিট যদি 1 হয় তাহলে এন এর মান 1 প্রথম অরবিটের ক্ষেত্রে, সেকেন্ড অরবিটের ক্ষেত্রে এন এর মান 2, এইভাবে ভ্যারি করে বোরের তত্ত্ব অনুযায়ী। কিন্তু সমারফিল্ডের মতে যেহেতু পাথটা ইলিপ্টিক্যাল,
যেহেতু পাথটা ইলিপ্টিক্যাল, তাহলে কি হবে, এই ডিস্ট্যান্স যে আর ডিস্ট্যান্স যেটাকে আমরা আর দিয়ে বলছি, সেটা প্রতি মুহূর্তে চেঞ্জ হবে। কারণ ইলেকট্রন যদি ঘুরতে ঘুরতে এখানে যায়, আর এর মানে 1 হবে, এখানে গেলে আর এক রকমের হবে, এখানে গেলে আর এক রকমের হবে। তা আর ভ্যারি করছে, আর কে ভ্যারি করছে, এখানে ভ্যারি করছে অ্যাঙ্গেলও। তাহলে আর এবং ফাই দুটোই ভ্যারি করছে, যেটা সমারফিল্ডের কনসেপ্টে। বোরের থিওরিতে কিন্তু শুধু ফাই ভ্যারি করছিল, কিন্তু সমারফিল্ডে আরও ভ্যারি করছে, ফাইও ভ্যারি করছে। তাই এখানে 2 ধরনের কোয়ান্টাম কন্ডিশনসকে নিয়ে আসা হয়েছে সমারফিল্ডের থিওরিতে। তাহলে ইন্টিগ্রেশন পি ফাই ডি ফাই ইকুয়ালস টু কেএইচ, আর একটা করা হলো পি আর ডি আর ইকুয়ালস টু এনআরএইচ। এখানে কে আর এনআর কেন নিলাম, এখানে দুটো যেহেতু ভ্যারিয়েবল আছে, তাই দুটো কোয়ান্টাম সংখ্যার দরকার পড়লো। এইটাকে বলা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আর এইটাকে বলা হচ্ছে রেডিয়াল কোয়ান্টাম নাম্বার। রেডিয়াল ডিপেন্ডেন্ট অন রেডিয়াস আর এর উপর, আর কে ভ্যালুটা ফাইর উপর ডিপেন্ডেন্ট। আবার কে প্লাস এন আর ইকুয়ালস টু এন, দুটোকে একসাথে মিলিয়ে দিলে আমরা যোগ করলে এটা পাবো এন, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাই আমরা রেডিয়াল কোয়ান্টাম নাম্বার না ব্যবহার করে শুধু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ব্যবহার করতে পারি, কারণ এন আর ইকুয়ালস টু এন মাইনাস কে। তাই আমি একটু উপরের দিকে লিখি, তাহলে সুবিধা হবে। তাহলে কে প্লাস এন আর ইকুয়ালস টু এন, তাহলে এন আর ইকুয়ালস টু এন মাইনাস কে। তাহলে আমাদের যদি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার জানি আর যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার জানি, যেটা বোর আগেই ডেসক্রাইব করে গেছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাকে, তাহলে দুটো থেকে আমরা রেডিয়াল কোয়ান্টাম নাম্বার পেয়ে যাব। তাহলে আমাদের এখানে দুটো ভ্যারিয়েবল হচ্ছে এন আর এবং কে, বা এন আর কি, অর্থাৎ দুটো কোয়ান্টাম নাম্বারের দরকার হলো। এখানে পি ফাইটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আর পি আর কে বলা হচ্ছে রেডিয়াল মোমেন্টাম। বোর তার যে তত্ত্বে বলেছিলেন mvr ইকুয়ালস টু nh বাই 2 পাই, অর্থাৎ ইলেকট্রন যখন ঘুরছে সার্কুলার অরবিটে, তখন তার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা nh বাই 2 পাইয়ের সমান হবে। এর পেছনে উনি কিন্তু কোনো প্রুফ বা কোনো এক্সপ্লেনেশন দিতে পারেননি, যেটা অ্যাকসেপ্টেড হবে সমস্ত সায়েন্টিস্ট দ্বারা। এখানে কিন্তু সমারফিল্ড সফল হয়েছিলেন এই ব্যাপারটাকে এক্সপ্লেন করতে, যদিও উনি ক্লাসিক্যাল থিওরির সাহায্য নিয়েছিলেন। তা আমরা দেখবো এবার যে কি করে সমারফিল্ড সফল হলেন এই mvr ইকুয়ালস টু nh বাই 2 পাই এইটাকে ব্যাখ্যা করতে। এই জিনিসটা ব্যাখ্যা করতে আমরা কেপলারের সেকেন্ড ল এর সাহায্য নেব। কেপলারের সেকেন্ড লটা হচ্ছে দ্য লাইন জয়নিং বিটুইন দ্য প্ল্যানেট অ্যান্ড সান sweeps out equal area during equal interval of time। তার মানে কি, এই যে সান আর প্ল্যানেট তার মধ্যে যে লাইনটা জয়েন হয়েছে, সেই লাইনটা যদি এটা এখান থেকে এখানটায় পৌঁছাতে, প্ল্যানেটটার পৌঁছাতে যদি আমাদের যদি ডেল্টা টি সময় লাগে, তাহলে এই সময়ের মধ্যে ও যতটুকু এরিয়া সোয়েপ্ট আউট করেছে, অর্থাৎ এই যে আমরা ড্যাশ দিয়ে দেখিয়েছি শেডের এরিয়া দিয়ে, এই ডেল্টা টি টাইমের মধ্যে এতটুকু এরিয়া কিন্তু সুইপস আউট করেছে। আবার ওই প্ল্যানেটটাই যখন এখানটায় আসবে, ওখান থেকে এখানে আসতেও তার যদি একই টাইম লাগে, অর্থাৎ ডেল্টা টি টাইমই লাগে, তবে ওই একই টাইমের মধ্যে যে এরিয়াটা হবে, অর্থাৎ এই এরিয়া এবং এই এরিয়া এই দুটো সেম হবে। তার মানে এটা যদি A1 হয় আর এটা যদি এই এরিয়াটা যদি A2 হয়, কেপলারের মতে A1 ইকুয়ালস টু A2। তো এই যে এরিয়াটা কত, আমি যদি এইটাকে ধরি, এটা হচ্ছে ধরে নিলাম যে এটা d5, আর এই যে ডিস্টেন্সটা সান থেকে প্ল্যানেট পর্যন্ত, এই ডিস্টেন্সটাকে আর বলছি, তাহলে এইটুকুটা কত হবে, এইটুকুটা হবে আর d5। তাহলে A1 ইকুয়ালস টু কি হবে, A1 ইকুয়ালস টু হবে হাফ আর ইন্টু আর d5। এটা ভূমি আর এটা উচ্চতা, যেহেতু d5টা খুব কম, এটাকে আমরা উচ্চতা হিসেবে ধরে নিতে পারি, এটাও খুব ছোট হবে আর d5টা। তাহলে কি হলো, হাফ আর স্কোয়ার d5। তাহলে এরিয়াটা আমরা পেয়ে গেলাম হাফ আর স্কোয়ার d5। তাহলে চেঞ্জ অফ এরিয়া পার ইউনিট টাইম সেটা কত হবে, তাহলে আমরা যদি আমাদের যে টাইম ইন্টারভ্যালটা ছিল ডেল্টা টি, সেটা দিয়ে যদি আমরা ভাগ করি, আমরা ডেল্টা টির জায়গায় যদি আরো ক্ষুদ্র নিই, ডিটি যদি নিই,
তাহলে আমরা a1 কে dt দিয়ে ভাগ করলে কি পাবো, হাফ r স্কোয়ার d5 dt। তাহলে যেহেতু a1 টা কনস্ট্যান্ট, অর্থাৎ a1 a2 এগুলো তো সবই সমান, তার মানে এগুলো কনস্ট্যান্ট কোয়ান্টিটি যদি টাইম ইন্টারভ্যালটা সেম হয়। তাহলে এই ইন্টারভ্যাল টাইম ইন্টারভ্যাল দিয়ে যদি ভাগ করে দিই এরিয়াটাকে, তাহলে এটাও একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি হবে, কনস্ট্যান্ট কে। তাহলে আমরা দেখলাম যে এরিয়াকে ডিটি দিয়ে ভাগ করে যে ভ্যালুটা পাবো সেটাও একটা কনস্ট্যান্ট হবে অ্যাকর্ডিং টু কেপলারস সেকেন্ড ল। আমাদের যে অ্যাটমিক স্ট্রাকচারটা সমারফিল্ডের কথা অনুযায়ী যেটা ছিল ইলিপ্টিক্যাল পাথ, সেটা কিন্তু সোলার সিস্টেমের মতোই দেখতে। যেহেতু সোলার সিস্টেমের মতোই দেখতে, অর্থাৎ সানের জায়গায় আমরা নিউক্লিয়াসকে বসিয়ে দিলাম আর প্ল্যানেটের জায়গায় আমরা ইলেকট্রনকে বসিয়ে দিলাম, তাহলে কেপলার্সের যে সেকেন্ড ল সেখান থেকে যে আমরা যে কনস্ট্যান্টটা পেলাম সেই ব্যাপারটা কিন্তু এখানেও ভ্যালিড হবে। তো যেহেতু এখানে ভ্যালিড হবে, তাহলে আমরা বলতে পারি যে এর ক্ষেত্রেও হাফ আর স্কোয়ার d5 dt এটা কনস্ট্যান্ট হবে। অর্থাৎ আমরা বলতেই পারি যে আর স্কোয়ার d5 dt এটাও কনস্ট্যান্ট হবে। নতুন কনস্ট্যান্ট হলাম, 2 ওদিকে পাঠিয়ে দিই। তাহলে এই যে কনস্ট্যান্ট হলো, তাহলে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা p5 দিয়ে বলেছি, তাহলে p5 ইকুয়ালস টু m ইন্টু ভি। এখানে ভি কত? এই যে হাফ আর স্কোয়ার d5 dt এটা কিন্তু এরিয়াল ভেলোসিটি, এটাকে এরিয়াল ভেলোসিটি বলা হয় এটাকে। তো এরিয়াল ভেলোসিটিটা কনস্ট্যান্ট, অর্থাৎ আর স্কোয়ার d5 dt কে ড্যাস্ট মানে এটা একটা কনস্ট্যান্ট। তাহলে আমাদের m ইন্টু হাফ আর স্কোয়ার d5 dt, তাহলে এটা কি হবে? এটা একটা কনস্ট্যান্ট হবে। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা আমাদের কনস্ট্যান্ট। আচ্ছা, এটাকে কি বলছে? এটাকে বলছে এরিয়াল ভেলোসিটি। এটা না লিখলেও হতো, এটা দরকার ছিল না, যাই হোক। এরিয়াল ভেলোসিটি আমরা বসিয়ে দিলাম, তাহলে এম কনস্ট্যান্ট, এরিয়াল ভেলোসিটিও কনস্ট্যান্ট, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত আসলো? p5 কনস্ট্যান্ট। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেহেতু কনস্ট্যান্ট আসলো, তাহলে আমাদের যে ইকুয়েশনটা ছিল কে এইচ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভারঅল ইন্টিগ্রেশন p5 d5, আমাদের যেহেতু p5 এখানে কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে আমরা p5 কে বাদ দিয়ে দিতে পারি। তাহলে p5 কে বাদ দেওয়া মানে কি? p5 কে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি। তাহলে আমাদের ব্যাপারটা কি হবে? কে এইচ ইকুয়ালস টু p5 ইন্টিগ্রেশন অফ d5। এবার d5 ইন্টিগ্রেট করলে কত হচ্ছে? 5 p of 5। আচ্ছা 5, এখানে ওভারঅল ইন্টিগ্রেশন 2 পাই এর উপর 360 ডিগ্রির উপরে, তাহলে এখানে আমরা 2 পাই লিখতে পারি। অতএব p5 ইকুয়ালস টু কে এইচ বাই 2 পাই। এই যে p5 ইকুয়ালস টু কে এইচ বাই 2 পাই, এই যে ইকুয়েশনটা আসলো, এটা কার মতো? এটা সেই বোরের তত্ত্বের মতো। p5 অ্যাঙ্গুলার মোমেন্টাম h বাই 2 পাই সরল গুণিতক হয়, অর্থাৎ mvr ইকুয়ালস টু nh বাই 2 পাই। এখানে তো mvr, এটা nh বাই 2 পাই, এখানে nh এর জায়গায় n এর জায়গায় k আসছে। তার মানে আমরা বলতেই পারি এটা যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন ইন এনি স্টেশনারি অরবিট ইজ অ্যান ইন্টিগ্রাল মাল্টিপল অফ h বাই 2 পাই, অর্থাৎ h বাই 2 পাই এর সরল গুণিতকই হচ্ছে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, এখানে ভি যেটা ব্যবহার করেছিলাম এটা কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে। তাহলে বোর যেটা বলেছিল যে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টামটা h বাই 2 পাই এর সরল গুণিতক হয়, তার এগেনস্টে কিন্তু সাউন্ড প্রুফ দিতে পারেনি, কিন্তু সমারফিল্ডের থিওরি থেকে আমরা যেটা পেলাম সেটা কিন্তু এগ্রি করলো বোরের তত্ত্বর সাথে। তাহলে এটা একটা অ্যাচিভমেন্ট, সমারফিল্ড থিওরির এটা একটা অ্যাচিভমেন্ট। আচ্ছা, আমরা এই জিনিসগুলো কেন পড়ছি? আমরা এই জিনিসগুলো পড়ছি জাস্ট টু এক্সপ্লেন দ্য ফাইন স্পেকট্রাম। কারণ বোরের তত্ত্ব অনুযায়ী আমরা লাইন স্পেকট্রাম পাচ্ছিলাম, সেই লাইন স্পেকট্রাম থেকে যে ফাইন স্পেকট্রাম আসছে যখন আমরা হাই রেজলিউশনে দেখছি, তো সেটাকে ব্যাখ্যা করা যাচ্ছিল না, সেই জন্যই সমারফিল্ডের থিওরিকে নিয়ে আসা হলো। তো এই সমারফিল্ডের থিওরিতে আমরা যদি ওই জায়গায় পৌঁছতে যাই, তাহলে আমাদের এই জিনিসগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। তো সেটা আমরা আগে একটু বুঝে নিই। একটা উপবৃত্তের এইটাকে বলা হয় পরাক্ষ, পরাক্ষ মানে মেজর অ্যাক্সিস, আর এইটা উপাক্ষ মানে গোটাটা, উপাক্ষ মানে মাইনর অ্যাক্সিস। অর্ধেকটা কি হবে? এখান থেকে এইটুকুটা হচ্ছে একে বলা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস,
আর এই ভ্যালুটার অর্ধেক, মাইনর অ্যাক্সিসের অর্ধেকটা হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস, এইটুকুটা বি, এইটুকুটা বি, এইটুকুটা এ। তাহলে উৎকেন্দ্রতা কত হবে? ইলিপসের উৎকেন্দ্রতা হচ্ছে √1 - b²/a²। তার মানে এখান থেকে আমরা এই ভ্যালুতে আসতে পারি। যদি ডিটেলড ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস করি তাহলে আমরা দেখব যে আমাদের যে রেডিয়াল কোয়ান্টাম নাম্বার এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার তার সাথে এসেন্ট্রিটা এইভাবে রিলেটেড, উৎকেন্দ্রতাটা এইভাবে রিলেটেড। তাহলে দুটোকে যদি আমরা তুলনা করি আমরা কি পাবো? আমরা পাবো b/a = k/nr + k। তাহলে nr আর k অর্থাৎ রেডিয়াল কোয়ান্টাম নাম্বার আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, তার পারমিটেড ভ্যালু কি? তার পসিবল ভ্যালুগুলো নিয়ে আমরা আগে দেখি যে কে এর মান কি হতে পারে। কে এর মান হতে পারে 0, 1, 2, 3 এক্সেট্রা আপ টু n। আর nr এর ভ্যালু হতে পারে n, n-1, n-2, এইভাবে 3, 2, 1 আপ টু 0। তো এইগুলো গেল কে আর nr এর পসিবল ভ্যালু। কারণ দুজনের যোগফলটা সবসময় n হবে, তাই কে যদি 0 হয় তাহলে nr এর মান হবে n। তাহলে কি হলো? ওভারঅল n হলো। এটাও যোগ করলে 1 আর n-1 যোগ করলে n হবে, এটাও তাই হবে। সেই জন্য এইভাবে ভ্যালুগুলো এসছে, কারণ দুটোর ভ্যালু ওভারঅল ভ্যালু n হয়। এখানে কে এর ভ্যালুটা কিন্তু 0 হবে না। কেন হবে না? কারণ কে এর ভ্যালু যদি 0 হয় তাহলে এখানে b এর মান 0। তাহলে b এর মান যদি 0 হয়ে যায় তাহলে এটা কি হবে? এটা জাস্ট একটা লাইনে পরিণত হয়ে যাবে, অর্থাৎ এটার ইলিপস থাকবে না। এটা ইম্পসিবল ব্যাপার, তাই কে এর মান 0 হবে না। কে এর মান যদি 0 না হয় তাহলে nr এর মানও n হবে না। তাহলে এই দুটো বাদ দিয়ে বাকিটা হচ্ছে আমাদের কে আর nr এর পারমিটেড ভ্যালুস। তাহলে কে এর লোয়েস্ট পারমিটেড ভ্যালু হচ্ছে 1 আর nr এর n-1। হাইয়েস্ট পারমিটেড ভ্যালু n, কারণ এর থেকে যত বড় হয়ে যাবে, যদি এরপরে n+1 লিখতাম তাহলে এটা এখানে নেগেটিভ আসবে, সেটা সম্ভব না। তাই এটা হাইয়েস্ট পারমিটেড ভ্যালু। তাহলে কে এর হাইয়েস্ট পারমিটেড ভ্যালু n, লোয়েস্ট আর nr এর হাইয়েস্ট পারমিটেড ভ্যালুটা 0। তাহলে হাইয়েস্ট পারমিটেড ভ্যালু হলে কি হবে? যদি আমরা কে এর জায়গায় n বসিয়ে দিই, nr এর জায়গায় 0, তাহলে কি হবে? এটা 1 হয়ে যাবে। তাহলে b/a যদি 1 হয় তাহলে a = b হবে, অর্থাৎ সেমি মেজর অ্যাক্সিস আর সেমি মাইনর অ্যাক্সিসটা সেম হয়ে গেল, অর্থাৎ পরাক্ষ আর উপাক্ষটা, এই যে পরাক্ষ আর উপাক্ষ এই দুটো তাহলে সেম হয়ে গেল। তাহলে ইলিপসটা কি হবে? একটা সার্কেলে পরিণত হয়ে যাবে। সেই জন্যই বলা হয়েছে যে একটা স্পেশাল কন্ডিশনে একটা ইলিপস এক্ষেত্রে সার্কেলে পরিণত হবে, অর্থাৎ আমাদের যে ইলিপটিক্যাল অরবিটগুলো থাকবে তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল কেসে সেই ইলিপসটা সার্কেল হয়ে যাবে, তখন সার্কুলার অরবিট হয়ে যাবে। তাহলে কে এর পারমিটেড ভ্যালু কত? কে এর ভ্যালুটা হচ্ছে 1, 2, 3 থেকে শুরু করে আপ টু n হবে, এটাই কে এর পারমিটেড ভ্যালু। তাহলে n এর মান যদি 3 হয় তাহলে কে এর ভ্যালু কি থাকবে? কে এর ভ্যালু থাকবে 1, 2, 3। তাহলে n এর মান 3 এর জন্য 3টা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আমরা পাচ্ছি। একটা 1, তাহলে এটা একটা ইলিপস হবে, ফার্স্ট ইলিপস। এটা সেকেন্ড ইলিপস, দ্বিতীয় উপবৃত্ত। এটা তৃতীয় উপবৃত্ত। না, এটা কিন্তু উপবৃত্ত হবে না। উপবৃত্ত হবে না তার কারণ এখানটায় n/k = 1 হচ্ছে। আমরা একটু আগেই দেখেছিলাম যে b/a = k/nr + k। এখন nr + k কে আমরা n দিয়ে লিখতে পারি। তাহলে এখানে যদি k এর মানও 3 হয়, n এর মানও 3 হয়, তাহলে 1 হবে। তাহলে b = a হয়ে গেল। তাহলে এইটা কিন্তু একটা সার্কেল হবে, আর এই দুটো হবে ইলিপস। তাহলে বোর যেখানে শুধুমাত্র থার্ড অরবিটের কথা বলেছে, সমারফিল্ড কিন্তু বললো এই যে থার্ড অরবিটের মধ্যে 3টা অরবিট আছে, তাই এগুলোকে অরবিট না বলে এখন থেকে সাব অরবিট বলাই ভালো, উপকক্ষ। দুটো ইলিপস, একটা সার্কেল। তাহলে কেমন হবে সেটা? এটা যদি নিউক্লিয়াস হয়, এইটা ফার্স্ট ইলিপস যার ভ্যালু কে এর মান 1, এইটা সেকেন্ড ইলিপস যার ভ্যালু k = 2, আর থার্ড যেটা হবে সেটা একটা সার্কেল, এখানে কে এর মানটা 3। অর্থাৎ অ্যাকর্ডিং টু সমারফিল্ড অরবিট গুলো ঠিক অরবিট না, কতগুলি সাব অরবিটের সমষ্টি। একটা সাব অরবিট যার কে এর ভ্যালু 1, একটা সাব অরবিট যার কে এর ভ্যালু 2, আর একটা সাব অরবিট যার কে এর ভ্যালু 3। কে এর ভ্যালু 1 যাকে, তাকে আমরা s দিয়ে বলবো, এটাকে বলবো p দিয়ে, এটাকে বলবো d দিয়ে। তাহলে যে উপকক্ষগুলো পাচ্ছি, এটা প্রথম s উপকক্ষ, এটা p উপকক্ষ, এটা d উপকক্ষ।
এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে কোয়ান্টাম মেকানিক্স কে কে বাদ দিয়ে, কে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে বাদ দিয়ে নতুন দ্বারা ডিনোট করেছে এল। তার মানে এখন অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা এল নোটেশন দ্বারা ডেজিগনেটেড হবে, এল ইকুয়ালস টু কে মাইনাস ওয়ান। এইভাবে এল আর কে সম্পর্কযুক্ত। তাহলে কে এর মান যদি ওয়ান হয়, অর্থাৎ আমরা বলতে পারি এল এর মান যদি জিরো হয়, তার মানে সেটা এস। কে এর মান যদি 2 হয়, অর্থাৎ এল এর মান যদি 1 হয়, তাহলে সেটা কি পি উপকক্ষ বলবো। কে এর মান যদি 3 হয়, আর তাহলে এল এর ভ্যালু হচ্ছে 2, তাহলে সেটা ডি উপকক্ষ। কে এর মান যদি 4 হয়, অর্থাৎ এল এর মান যদি 3 হয়, তাহলে সেটা এফ উপকক্ষ। এস উপকক্ষটা এসছে শার্প ওয়ার্ডটা থেকে, এটা প্রিন্সিপাল, এটা ডিফিউজড, আর এটা ফান্ডামেন্টাল থেকে। এগুলো স্পেকট্রোস্কোপিক টার্ম, শার্প, ফান্ডামেন্টাল, শার্প, প্রিন্সিপাল, ডিফিউজড অ্যান্ড ফান্ডামেন্টাল। তাহলে আমরা দেখলাম যে থার্ড অরবিটের জন্য 3টা সাব অরবিট আসছে, একটা সার্কুলার আর 2টো ইলিপ্টিক্যাল। তাহলে সেকেন্ড অরবিট, তার জন্য কটা সাব অরবিট আসবে উপকক্ষ? তাহলে এন এর মানটা 2 এখানটায়, তাহলে কে এর ভ্যালু কত হবে? 1 আর 2, অর্থাৎ এল দিয়ে যদি আমরা বলতাম 0 আর 1। তাহলে তার মধ্যে এটা হচ্ছে সার্কুলার আর এটা ইলিপস। এটা নিউক্লিয়াস, এটা ইলিপস, and the other one সার্কুলার। তাহলে এটার ক্ষেত্রে কে এর ভ্যালুটা 1, এটার ক্ষেত্রে কে এর ভ্যালুটা 2। তাহলে এখানে দুটো সাব অরবিট এসছে। তাহলে অ্যাকর্ডিং টু বোর, থার্ড অরবিট থেকে সেকেন্ড অরবিটে যদি ট্রানজিশন হয়, একটাই লাইন পাওয়া যাবে, একটাই স্পেকট্রাল লাইন পাওয়া যাবে। কিন্তু অ্যাকর্ডিং টু সামারফিল্ড, যেহেতু এগুলো সাব অরবিটে বিভক্ত আছে, বিভিন্ন সাব অরবিট থেকে বিভিন্ন দিকে আসতে পারে, তাই নাম্বারটা নিশ্চয়ই 1 হবে না, 1-এর বেশি হবে। তাহলে এখন দেখি যে কটা হতে পারে। এক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডেল্টা কে ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। ডেল্টা কে প্লাস মাইনাস 1, এই সিলেকশন রুলটাকে ফলো করে হবে। যদিও সমারফিল্ডের সময় সেই সময় সিলেকশন রুল তৈরি হয়নি, পরবর্তীকালে এসছে, তো আমরা এটাকে ইম্পোজ করেই করব। তো যদি, অর্থাৎ ডেল্টা কে প্লাস মাইনাস 1 মানে কি, যে 1 থেকে 1-এ আসলে কত হচ্ছে, ডেল্টা কে এর মান 0 হয়ে যাচ্ছে। তাহলে এরকম ট্রানজিশন হবে না। কি হতে পারে, 1 থেকে 2-তে আসতে পারে, অর্থাৎ এখানে পার্থক্যটা 2 - 1 1 হচ্ছে। 2 থেকে 1-এ আসতে পারে, এখানে কত হচ্ছে, 1 - 2 মানে -1, অর্থাৎ পারমিটেড। 3 থেকে 2-তে আসতে পারে, এখানেও ডিফারেন্সটা কিন্তু 1-এর। 3 থেকে 1-এ কিন্তু আসবে না, কারণ এখানে পার্থক্যটা 2 এর পার্থক্য। তাহলে আমরা দেখলাম যে 3টা লাইন্স পাওয়া যাচ্ছে, এখানে একটাই লাইন, এখানে সমারফিল্ডের তত্ত্ব অনুযায়ী 3টা লাইন পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা এর আগে ছবিতে দেখেছিলাম ডাবলেট। হ্যাঁ, তার ডাবলেট অর্থাৎ দুটো লাইন পাওয়ার কথা, এখানে 3টা লাইন পাওয়া যাচ্ছে। সেই ব্যাখ্যাটা অবশ্য সামারফিল্ডের এই তত্ত্ব থেকে পাওয়া যাবে না, অ্যাকচুয়ালি দুটোই পাওয়া যাবে, কিন্তু সেটা আরো পরবর্তীতে যে ভেক্টর মডেল এসছে সেগুলো থেকে প্রপারলি সেটাকে এক্সপ্লেন করা যাবে। তাহলে এখানে নাম্বার অফ লাইনস আমরা ব্যাখ্যা করতে পারছি না সামারফিল্ডের নিয়ম অনুযায়ী, কিন্তু আমরা যেটা ব্যাখ্যা করতে পারছি যে সেখানে 1-এর বেশি লাইন তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো। এটাই সামারফিল্ডের কিছুটা সার্থকতা এখনো পর্যন্ত। কিন্তু এই যে সাব অরবিট গুলোর যে এনার্জি এক্সপ্রেশন বের করলেন সামারফিল্ড, তখন দেখা গেল যে এই এনার্জি এক্সপ্রেশনটা কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপরই ডিপেন্ড করছে। তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করা মানে কি, সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালি না অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করছে, না রেডিয়াল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করছে। তার মানে কি হলো, এখানে যেহেতু 3 আছে, এখানে যেহেতু 2 আছে, তাহলে এই গ্যাপও যা, এই গ্যাপটাও তাই, আবার এই গ্যাপটাও তাই। তার মানে ব্যাপার যেটা দাঁড়ালো, সেটা যেহেতু এনার্জি ভ্যালুটা সেম, ডিফারেন্স সেম হওয়ার জন্য যে 3টা লাইন তৈরি হলো তাদের ফ্রিকোয়েন্সিটা একই। তাহলে ফ্রিকোয়েন্সি একই হলে কি হবে, তারা একটাই লাইন হিসাবে এক্সিস্ট করবে। আমাদের যে স্পেকট্রাল লাইন যখন আসবে, তখন আমরা যেহেতু তাদের প্রত্যেকের ফ্রিকোয়েন্সিটা সেম, তাহলে আমরা তাদেরকে একই জায়গায় দেখতে পাবো, একটা লাইন হিসাবে। তার মানে ব্যাপারটা কি হলো, ব্যাপারটা কিন্তু আবার সেই একটা লাইনের কনসেপশনই গেল। তাহলে যেটা আমরা ডাবলেট ব্যাখ্যা করতে যাচ্ছিলাম, মানে মোর দ্যান ওয়ান লাইন আমরা যেটা ব্যাখ্যা করতে যাচ্ছিলাম, ফাইন লাইন্সের ব্যাখ্যাটা, সেটা কিন্তু সমারফিল্ডের এই তত্ত্ব অনুযায়ী ব্যর্থ হয়ে গেল। যদিও উনি নাম্বার অফ লাইন্স
বললেন যে একের থেকে বেশি হচ্ছে, কিন্তু যখনই এনার্জি এক্সপ্রেশন ক্যালকুলেশন করা হলো দেখা গেল যে এনার্জি এক্সপ্রেশনটা প্রত্যেকটা ক্ষেত্রে সেম হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে যে এনার্জি ডিফারেন্স সেই ভ্যালুগুলো সেম। তাহলে যেহেতু এনার্জি ভ্যালু সেম, তাহলে তারা একটাই লাইন হিসাবে এমার্জ করবে, তাই এটা একটা সমারফিল্ডের ডিমেরিট পাওয়া গেল। উনি বোরের যে থিওরি, যে স্পেকট্রাল লাইনের ব্যাখ্যা, সেটা উনি সঠিক দিতে পারলেন না। যেহেতু সমারফিল্ড তার যে প্রথমে যে ইকুয়েশনগুলো ছিল তা দিয়ে পুরোপুরি ফাইন স্ট্রাকচারকে ব্যাখ্যা করতে পারলো না, ফাইন স্পেকট্রামকে, তাই সেকেন্ড মডিফিকেশন নিয়ে আসলেন। সেকেন্ড মডিফিকেশন ইজ বেসড অন রিলেটিভিস্টিক মাস কারেকশনস। একটা ইলেকট্রন সেটা যখন উপবৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে চলেছে, তখন সে ডিফারেন্ট পজিশনে ডিফারেন্ট ভেলোসিটি অ্যাকোয়ার করবে। তার ভেলোসিটিটা হাইয়েস্ট হবে সে যখন নিউক্লিয়াসের সবচেয়ে কাছে যাবে, এবং তার ভেলোসিটিটা লোয়েস্ট হবে সে যখন নিউক্লিয়াস থেকে সবচেয়ে বেশি দূরত্বে থাকবে। এটা কিন্তু আমরা সেই আবার কেপলারের সেকেন্ড ল থেকেই বলতে পারি যে যেহেতু সে একই টাইমে, এক্ষেত্রেও ডেল্টা টি টাইম, এক্ষেত্রেও ডেল্টা টি টাইম, সে একই টাইমে ইলেকট্রনটা এখান থেকে এখানে গেল, আবার যদি ইলেকট্রনটা এখানে থাকতো সেই একই টাইমে সেখানে যেত, তাহলে এই এরিয়া ইকুয়াল হবে, সেটা তো কেপলারের সেকেন্ড লতেই আছে। তাহলে এইখানকার ডিস্টেন্সটা কিন্তু কম, এখান থেকে এইটুকু যেতে, আর এখান থেকে এইটুকু যেতে ডিস্টেন্সটা অনেক বেশি আসতে হবে। তাহলে যেহেতু এরিয়া সমান, তাহলে একই সময়ে সে বেশি ভেলোসিটি, বেশি না কম ডিস্টেন্স যেতে তার ভেলোসিটিটাকে তাহলে কমাতে হবে, এখান থেকে এইটুকু কম ডিস্টেন্স একই সময় যেতে, কিন্তু এই ডিস্টেন্সটা বেশি কভার করতে হবে ওই সময়ের মধ্যে। তাহলে এখানে নিশ্চয়ই তার ভেলোসিটিকে বেশি বৃদ্ধি করতে হবে যাতে সে একই সময় এখান থেকে এখানে পৌঁছাতে পারে। অর্থাৎ ইলেকট্রন যখন নিউক্লিয়াস থেকে দূরে থাকবে তখন তার ভেলোসিটিটা কম হবে, এই দূরত্বে কমে গেল, আর এই দূরত্বে কিন্তু ইলেকট্রনটার ভেলোসিটি বেশি হয়ে যাবে, কারণ তাকে বেশি ডিস্টেন্স কভার করতে হবে ওই একই মুহূর্তে। এটা যেহেতু ফার্দেস্ট ডিস্টেন্স, এটাকে বলা হচ্ছে অ্যাপহেলিয়ান পজিশন। অ্যাপহেলিয়ান পজিশন। আর এটা যেহেতু নিয়ারেস্ট, তাই এটাকে বলা হচ্ছে পেরিহেলিয়ান পজিশন। এই পজিশনে ভেলোসিটিটা হাইয়েস্ট হবে, আর এই পজিশনে ভেলোসিটিটা লোয়েস্ট হবে। ভেলোসিটির সাথে মাস কিন্তু ইন্টারকানেক্টেড। m equals to m0 by 1 minus v square by c square, এটা রুটের মধ্যে থাকবে। c হচ্ছে আলোর গতিবেগ শূন্য মাধ্যমে, m হচ্ছে রেস্ট মাস, m0 কে বলা হয় রেস্ট মাস। রেস্ট মাস মানে কি, যখন ওর কোনো ভেলোসিটি থাকবে না, অর্থাৎ স্থিতিশীল জায়গায় থাকবে ইলেকট্রনটা, তখন তার যে মাস সেটাই রেস্ট মাস। আর এটা হচ্ছে ভি স্পিডে, যখন ভি ভেলোসিটিতে যখন যাচ্ছে তখন তার মাস। তাহলে এখানে যখন ভেলোসিটি হাইয়েস্ট হবে, ভি যখন হাইয়েস্ট হবে, তখন এম এর মানটা কি হবে? ভি হাইয়েস্ট হলে মাইনাস বেশি হবে, 1 থেকে মাইনাস বেশি হবে, তাহলে এই হর অর্থাৎ ডিনোমিনেটরটা কমে যাবে। কমে যাওয়ার জন্য মাস হাইয়েস্ট হবে। আবার ভেলোসিটি যখন লোয়েস্ট হবে তখন কি হবে? তখন বিয়োগটা বেশি হবে, বিয়োগ কম হবে। কম হলে এই ডিনোমিনেটরে বেশি থাকবে, বেশি থাকার জন্য তখন মাস হয়ে যাবে লোয়েস্ট। তাহলে ভি যখন হাইয়েস্ট, ভি যদি হাইয়েস্ট হয় তাহলে তার মাস হবে এম হবে হাইয়েস্ট। আবার ভি যদি লোয়েস্ট হয় তাহলে মাস হবে, এটাও লোয়েস্ট হবে। তাহলে আমরা দেখলাম যে ভেলোসিটি আর মাস পরস্পর ইন্টারকানেক্টেড হচ্ছে। এই যে মাসের একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েশন হচ্ছে, এই ভ্যারিয়েশন হওয়ার জন্য তার ব্যালেন্সিং ফোর্সটা, অর্থাৎ ইলেকট্রন যে নিউক্লিয়াসের চারিদিকে পরিক্রমণ করছে, এই পরিক্রমণরত অবস্থায় তো তার ব্যালেন্সিং ফোর্সটা, অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্স আর সেন্ট্রিপেটাল ফোর্স দুটো সমান, অভিকেন্দ্র আর অপকেন্দ্র বল দুটো সমান। তো এই ব্যালেন্সিং ফোর্সটা কিন্তু ক্রমাগত ডিস্টার্বড হয়ে যাচ্ছে। ডিস্টার্বড হয়ে যাওয়ার জন্য সে নিজের ট্রু পাথ থেকে, ট্রু যে অরবিটে ঘুরছে সেই অরবিট থেকে, সেই পাথ থেকে কিন্তু কিছুটা
সরে সরে আসবে, প্রতি মুহূর্তে তার একটা চেঞ্জেস আসবে। এই যে প্রিসিশনটা হচ্ছে, এটা কেমন, এটা আছে নিউক্লিয়াস, এই ইলেকট্রনটা যখন ঘুরছে তখন কিন্তু তার কন্টিনিউয়াল ভ্যারিয়েশন হচ্ছে মাসের, তার ফলে তার পাথ থেকে কিছুটা সে ডেভিয়েট করছে প্রতি মুহূর্তে। তাহলে ইলিপ্টিক্যাল পাথের ডিরেকশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রতি মুহূর্তে তার পাথটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এইভাবে কন্টিনিউয়াস ভ্যারিয়েশন হচ্ছে। এইটাকে বলা হচ্ছে রোজেট। রোজেট পাথ। এই যে ভ্যারিয়েশন আসলো তার ট্রু ইলিপ্টিক্যাল পাথ থেকে যে ক্রমশ সরে আসছে, এর জন্য তার এনার্জির যে এক্সপ্রেশনটা সেটাও খানিকটা চেঞ্জ হয়ে আসবে। E ইকুয়ালস টু 2 পাই স্কোয়ার m0 e টু দি পাওয়ার 4 z স্কোয়ার বাই n স্কোয়ার h স্কোয়ার 1 প্লাস মিউ স্কোয়ার বাই n স্কোয়ার n বাই k মাইনাস 3/4। এখানে মিউটা হচ্ছে রিডিউসড মাস, m0টা তো রেস্ট মাস। তাহলে আমরা দেখছি যে এখানে কিন্তু কে টার্মটা চলে এসছে, অর্থাৎ ইলেকট্রনিক এনার্জি নট অলসো ডিপেন্ডেন্ট অন এন বাট অলসো অন কে, অর্থাৎ কে ভ্যালুর উপরই ডিপেন্ড করছে। এর আগের যে এক্সপ্রেশন ছিল বোরের বা এর আগে যে সমারফিল্ডের যে ফার্স্ট মডিফিকেশন ছিল তাতে কিন্তু কে আসেনি, তাই ওখানে শুধুমাত্র এন এর উপর ডিপেন্ড করছিল, কিন্তু এখানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের উপরেও এনার্জি ভ্যালুটা ডিপেন্ড করছে। তাহলে বলা যেতে পারে যে ইলেকট্রনের যে জাম্প হচ্ছে 3 নাম্বার কক্ষপথ থেকে 2 নাম্বার কক্ষপথে, সেটা একটা স্পেকট্রাল লাইন দিবে না, তার বদলে কিছু সংখ্যক অর্থাৎ একের বেশি একাধিক লাইন্স দিবে। যদিও এইখান থেকে যে সংখ্যাটা যে 2 হবে তৃতীয় থেকে দ্বিতীয় কক্ষপথে ঝাঁপ দেওয়ার জন্য, সেটা কিন্তু ব্যাখ্যা করা যাবে না, কিন্তু বলা যেতে পারে যে এখানটায় একের বেশি লাইন পাওয়া যাবে, যেটা বোর তত্ত্ব থেকে বলা যাচ্ছিল না। সমারফিল্ডের সেকেন্ড মডিফিকেশন থেকে আমরা বলতে পারি যে এখানে ফাইন স্পেকট্রাম আসবে, অর্থাৎ 3 নাম্বার থেকে 2 নাম্বার কক্ষপথে ঝাঁপ দিলে একটা স্পেকট্রাম পাওয়া যাবে না, তার বদলে এ নাম্বার অফ লাইন্স পাওয়া যাবে, যেগুলোকে আমরা ফাইন স্পেকট্রাম বলছি। এখানেই সমারফিল্ডের থিওরির সফলতা। সমারফিল্ড থিওরি এই পর্যন্তই। তোমরা রেফারেন্স বুকগুলো স্টাডি করো, তাতে আরো অনেক কোশ্চেন পেয়ে যাবে, বিভিন্ন প্রবলেমস সেখানে আছে। আর আমরা নেক্সট সেশনে ভেক্টর মডেল অফ অ্যাটম অ্যান্ড তার ওয়েভ অ্যাসপেক্ট, এইগুলো সব নিয়ে আলোচনা করব। নেক্সট সেশনে তোমরা খেয়াল রাখো। থ্যাংক ইউ।